প্রায় ১ মাস আগে আমি এই পেঁয়াজ চারাগুলো রোপণ করেছিলাম, কিন্তু গাছের গ্রোথ এখনও সেরকম হয়নি। অনেক দর্শক বন্ধু এই সময় আমাকে কমেন্ট করছেন পেঁয়াজ গাছের গ্রোথ ঠিকমতো আসছে না। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু কথা বলবো বলে। আর আমার মতো এরকম ছোট জায়গাতে বা বাণিজ্যিকভাবে যে সমস্ত কৃষক বন্ধুরা পেঁয়াজ চাষ করে থাকেন তাদের পেঁয়াজ গাছের অবস্থা কি এই সময়ে আমাকে জানাবেন। আর পেঁয়াজ চাষ সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলিও আপনারা এই ভিডিওয়ে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। অনেকে এই সময় আমাকে কমেন্ট করছেন পেঁয়াজ গাছের ঠিকমতো জোর হচ্ছে না। আমিও যেমন প্রায় 1 মাসের কাছাকাছি হলো এখানে 1 কাঠার একটু বেশি জায়গাতে রোপণ করেছি, কিন্তু গাছের গ্রোথ ঠিকমতো আসছে না। গাছের গ্রোথ ঠিকমতো না আসার পিছনে একটা বড় কারণ হলো এবছর অতিরিক্ত শীত। আর যে সময় আমরা এই পেঁয়াজ গাছগুলো রোপণ করেছিলাম তখন টেম্পারেচার আমাদের এখানে 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম ছিল, তাই গাছের গ্রোথ ঠিকমতো আসেনি। কিন্তু এখনও যথেষ্ট সময় রয়েছে গাছের গ্রোথ বাড়ানোর জন্য। কি কি ধরনের পরিচর্যা আমরা করতে পারি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরব। যারা এখনও পেঁয়াজ যারা রোপণ করেননি তারা রোপণ করতে চাইলে করতে পারেন, এবং তার জন্য কি ধরনের রাসায়নিক সার আপনারা এই সময় ব্যবহার করবেন। বন্ধুরা, পেঁয়াজ গাছ রোপণের পূর্বে মাটি তৈরির সময় আমি যে এনপিকে সারটি ব্যবহার করেছি সেটি হলো 12-32-16। এই যে দেখুন 12-32-16। অনেকে 10-26-26ও ব্যবহার করেন, 12-32-16 আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা 10-26-26 বা 20-20-20 এই জাতীয় এনপিকে ব্যবহার করেছেন তাদের আমি বলবো, যদি আপনাদের ওখানে 12-32-16 এই এনপিকেটি থাকে তাহলে যখন আপনারা সেচ দেবেন তখন 12-32-16 চাপান সার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই পেঁয়াজ গাছগুলোতে দুবার সেচ দিয়েছি, এই দিকের গাছগুলোতে, আর এই দিকে যে পেঁয়াজ চারাগুলো রয়েছে এগুলোতে একবারেই আমি সেচ দিয়েছি। 1-2 দিনের মধ্যে এই গাছগুলোতে আমি সেচ দেব। সেচ দেওয়ার পর চাপান সার হিসাবে আপনারা অল্প পরিমাণ এনপিকে অবশ্যই ব্যবহার করবেন, কারণ এমনিতে এখন গাছের গ্রোথ ঠিকমতো নেই এবছর, তাই একবার এনপিকে অবশ্যই ব্যবহার করবেন চাপান সার হিসাবে। সেক্ষেত্রে আপনারা 12-32-16 বা 10-26-26 বা 20-20-20 এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া মাটি তৈরির সময় যারা মাটিতে সালফার প্রয়োগ করেননি তারা একবার সালফার স্প্রের আকারে ব্যবহার করতে পারেন, এছাড়া মাটিতেও ছড়িয়ে দিতে পারেন। আপনারা যদি স্প্রের আকারে এই সময় সালফার ব্যবহার করেন তাহলে 80% বা 90% যেগুলো ডাস্ট সালফার হয়, আমি আপনাদের দেখাবো, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে সালফার রয়েছে এটা ডাস্ট আকারে রয়েছে, এটা 90% সালফার। এটা আপনারা স্প্রের আকারে ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন। সরষে, পেঁয়াজ বা রসুন এই জাতীয় ফসলে, যে ফসলের একটু তীক্ষ্ণ গন্ধ থাকে, তাতে অবশ্যই সালফার ব্যবহার করতেই হবে, তাছাড়া সেই ফসলের ফলন ভালো হবে না। আপনারা যারা মাটিতে সালফার ব্যবহার করেছেন, যেমন আমি দানাদার সালফার মাটি তৈরির সময় ব্যবহার করেছি, তাই সালফারটা আমি আরও কিছুদিন পর স্প্রে করব। এছাড়া মাটি তৈরির সময় আপনারা যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট মাটিতে ব্যবহার না করে থাকেন তাহলে যখন চাপান সার দেবেন তখন একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। স্প্রের আকারেও আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন তারা বায়ো40 নামে একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের ওখানে রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া পেঁয়াজ গাছের আরও একটি বড় সমস্যা, পাতার ডগার দিকটা হলুদ হয়ে যাওয়া বা নিচের দিকটাও হলুদ হয়ে পাতা শুকিয়ে যাওয়া, যেটা ছত্রাক ঘটিত রোগ। এই সময় ছত্রাক দমন করার জন্য আপনারা পেঁয়াজ গাছে কী ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন। আমি যেমন স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করেছি, আর তারপর একবার এমিস্টার টপ ব্যবহার করেছি।
আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারেন। আর ম্যানসার ব্যবহারের পর একবার এমিস্টার টপ ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এন্ট্রাকল নামের যে ছত্রাকনাশক রয়েছে বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সাব ফাঙ্গিসাইড ব্যবহার করলে প্রতি লিটার জলে 1.5 গ্রাম, ম্যানসার ব্যবহার করলে মোটামুটি 1.5 থেকে 2 গ্রাম আপনারা প্রতি লিটার জলে ব্যবহার করতে পারেন। এছাড়া এন্ট্রাকল ব্যবহার করতে পারেন। কোনো একটি নির্দিষ্ট ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। 2-3 রকমের ছত্রাকনাশক এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। যদি পাতা বেশি হলুদ হয়ে যায় বা নিচের দিকের পাতাগুলো যদি শুকিয়ে যায়, হেক্সাকোনাজল গ্রুপের কোনো ছত্রাকনাশক আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা আপনাদের নিকটবর্তী যে সমস্ত রাসায়নিক সারের বা কীটনাশকের দোকান আছে সেখানে হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক বললেই আপনারা পেয়ে যাবেন। পেঁয়াজের কন্দের আকার বাড়াতে গেলে আমাদের 3টি সার ব্যবহার করতে হবে। নাম্বার 1 যে সারটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হলো ফসফরাস। দ্বিতীয় যে সারটি সেটি হলো পটাশিয়াম। আর তার সঙ্গে তৃতীয় যে গুরুত্বপূর্ণ সারটি রয়েছে সেটি হলো গন্ধক, যেটাকে আমরা সালফার বলি। তাই 1.5 মাসের মাথায় একবার সালফার স্প্রে করার পর গাছের বয়স যখন 2 মাস বা তার বেশি হবে সেই সময় আরেকবার 80 বা 90% সালফার আপনারা স্প্রের আকারে ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 3 গ্রাম করে সেই সময় আপনারা ব্যবহার করবেন। এছাড়া পরবর্তী সময় ক্যালসিয়াম, এটা তো ব্যবহার আপনাদের করতে হবে, কারণ ক্যালসিয়ামও কন্দের আকার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ক্যালসিয়াম নাইট্রেট দানাদার যেটা পাওয়া যায়, যখন আপনারা জল সেচ দেবেন সেই সময় সেচ দেওয়ার পর আপনারা ক্যালসিয়াম নাইট্রেট এই দানাদার সারটি ব্যবহার করতে পারেন। আর আপনারা ক্যালসিয়াম নাইট্রেট যেটা স্প্রের আকারে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। যদি স্প্রের আকারে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 5 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন। আর মাঝখানে আরেকটা আপনাদের সার ব্যবহার করতে হবে পেঁয়াজের আকার বাড়াতে, গাছের জৌলুস বাড়াতে গেলে, ম্যাগনেসিয়াম সালফেট। আমি অলরেডি মাটি তৈরির সময় ম্যাগনেসিয়াম সালফেট একবার মাটিতে দিয়ে দিয়েছি, তাই এই মুহূর্তে এখন আর আমি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব না। আমি এখন মূলত ছত্রাকনাশক এটাই ব্যবহার করব 10 দিন অন্তর, কারণ এখনও মাঝে মাঝে কুয়াশা হচ্ছে, তাই এই কারণে ছত্রাক ঘটিত রোগের আক্রমণ বাড়তেই পারে। আপনারাও এইভাবে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, পেঁয়াজ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা জানাবেন। যারা এখনো পর্যন্ত পেঁয়াজ চারা রোপণ করেননি তারা এই কাজটি করে ফেলুন। পেঁয়াজ চারা যখন আপনারা মাটিতে রোপণ করবেন, শুকনো মাটিতে অনেকে রোপণ করে থাকেন, আমরা যেমন জল দিয়ে তারপর রোপণ করি, দুটি গাছের মাঝখানের দূরত্ব মোটামুটি 15 থেকে 16 সেন্টিমিটার এটা হওয়া প্রয়োজন। সেইভাবে আপনারা এই পেঁয়াজ চারাগুলো রোপণ করুন। তার পূর্বে মাটি তৈরি করুন, আর যে এনপিকের কথা বললাম সেই এনপিকেগুলো আপনারা ব্যবহার করুন। আর মাটিতে আপনারা সালফার, মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় আপনাদের বলি, পেঁয়াজ গাছে অবশ্যই একবার মাইক্রোরাইজা এবং তার সঙ্গে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। মাটি তৈরির সময় আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছিলাম, আর পরবর্তী সময় মাইক্রোরাইজা হিসাবে আমি ব্যবহার করেছি টাটা রেলিগোল্ড। টাটা রেলিগোল্ডের মধ্যে মাইক্রোরাইজা ছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকারী উপাদান রয়েছে, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। এতে পেঁয়াজ গাছের গ্রোথ ভালো হয়। জল সেচ দিয়ে তারপর আপনারা এই টাটা রেলিগোল্ড ব্যবহার করতে পারেন। বন্ধুরা, পেঁয়াজ চাষ সম্পর্কিত আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।